হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা ক্লাস 11 থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফটোসিনথেসিস চ্যাপ্টার, যেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজির অন্তর্গত একটা অংশ। উদ্ভিদ শারীরবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আমরা জানি ক্লাস 10-এ আমরা পড়েছি যে সালোক সংশ্লেষ হচ্ছে একটি উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া, অর্থাৎ এটাকে আমরা অ্যানাবলিক মেটাবলিজম বলতে পারি, যেখানে বা যেই প্রক্রিয়ায় দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। আমরা জানি বিপাক দু রকমের হয়, একটা উপচিতি, একটা অপচিতি। উপচিতি বিপাককে আমরা ইংরেজিতে অ্যানাবলিজম বলতে পারি এবং অপচিতি বিপাককে ইংরেজিতে আমরা ক্যাটাবলিজম বলে থাকি, সেটা আমরা জানি। তো এই যে উপচিতি বিপাক প্রক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষ, আজকে আমরা সেই সালোক সংশ্লেষ সম্পর্কে ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী বিস্তারিতভাবে আলোচনা করব। সালোক সংশ্লেষকে আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে এটিকে দুভাগে ভাগ করে নিয়ে আমরা পড়েছিলাম। সেটি হচ্ছে সালোক সংশ্লেষের দুটি দশা থাকে, একটিকে আমরা বলি আলোক দশা, একটিকে বলি অন্ধকার দশা। তো আলোক দশা বা অন্ধকার দশা এগুলো আলোচনা করার পূর্বে আমাদেরকে প্রথমেই যে প্রশ্নটা করে নিতে হয় সেটি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কোথায় ঘটে। আমরা জানি যে সমস্ত রকমের সবুজ উদ্ভিদদের মধ্যে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সংঘটিত হয়। তারপরও আর একটা প্রশ্ন আসে যে সবুজ উদ্ভিদদের কোথায় এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হয়, কারণ উদ্ভিদদের আমরা তিনটে অঞ্চলে ভাগ করি। উদ্ভিদদের সমগ্র শরীরকে বা দেহাংশকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূল, কাণ্ড, আর একটা হচ্ছে পাতা। তো পাতার মধ্যে আমরা জানি যে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। এবার আমরা ছোটোবেলায় আরেকটা জিনিস পড়েছি, সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষ সংঘটিত হওয়ার জন্য পাতার মধ্যে এক বিশেষ ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেটিকে আমরা সাধারণত বলে থাকি ক্লোরোফিল। পাতার মধ্যে যে বিশেষ ধরনের রঞ্জক পদার্থ থাকে সেটাকে আমরা কি বলে থাকি? ক্লোরোফিল। তো এই ক্লোরোফিল থাকার জন্যই আমরা জানি যে পাতার রং সবুজ হয়। ক্লোরোফিল রয়েছে বলেই পাতার রং কিন্তু সবুজ হয়। এখন আমাদের খুব ডিটেলসে পড়তে হবে যে ক্লোরোফিলটা থাকে কোথায়। এই যে ক্লোরোফিল নামক রঞ্জক, এই ক্লোরোফিল রঞ্জকটা পাতার কোথায় থাকে। তো আমরা যে কোনো একটা উদ্ভিদের পাতার যদি প্রস্থচ্ছেদ করি তো আমরা দেখতে পারবো যে পাতার প্রস্থচ্ছেদ করলে পরে একটা ঊর্ধ্ব ত্বক পাবো আর একটা নিম্ন ত্বক পাবো। আমরা নিম্ন ত্বকের মধ্যে পত্ররন্ধ্র রয়েছে আমাদের জায়গায় জায়গায়, ঊর্ধ্ব ত্বকেও থাকে, নিম্ন ত্বকে পত্ররন্ধ্র একটু বেশিই থাকে, স্টোমাটা যাকে আমরা বলে থাকি, যেটা কিনা গার্ড সেল দ্বারা বা রক্ষী কোষ দ্বারা সুরক্ষিত থাকে। তো এইরকমভাবে যদি আমরা পাতার প্রস্থচ্ছেদ করি তাহলে দেখতে পারবো এই মাঝখানে রয়েছে আমার নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল, তার পাশে আমার বিশেষ ধরনের কিছু কোষ রয়েছে। সেই কোষগুলো মূলত প্যারেনকাইমা কোষ, প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা কোষ। তো এই কোষগুলোকে আমরা এইভাবে চিত্রাঙ্কন করি, খুব সহজভাবে এটাকে আমরা বোঝার চেষ্টা করব। এই ছোটোবেলায় আমাদের এই চিত্রগুলো খুব জটিল মনে হতো, কিন্তু এখন আমাদেরকে এই চিত্রগুলো একটু অ্যানালিসিস করতে হবে এবং খুব সহজভাবে এগুলোকে আমরা অ্যানালাইজ করব। তো এই যে কোষগুলো রয়েছে এগুলোকে মূলত প্যারেনকাইমা কোষ বলা হয়। প্যারেনকাইমা কোষের অনেকগুলো ভাগ রয়েছে, প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। তো এতটা মনে রাখতে না পারলেও আমরা এইটুকুনি মনে রাখবো যে এই অংশে যে কোষগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি প্যারেনকাইমা কোষ। আমরা জানি উদ্ভিদ কলা যখন আমরা পড়েছি তখন প্যারেনকাইমা কোষের কথা আমরা পড়েছি। প্যারেনকাইমা কোষ, আর এগুলো উপরের এবং নিচের যে কোষগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলবো ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক। এটা হচ্ছে পাতার প্রস্থচ্ছেদ করলে পরে আমরা দেখতে পারবো এটা ঊর্ধ্বত্বক, এটা হচ্ছে নিম্নত্বক, আর এগুলোকে আমরা বলতে পারি পত্ররন্ধ্র বা স্টোমাটা। এবার এই যে স্পঞ্জি প্যারেনকাইমা বা প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো, এই গোল অংশটা হচ্ছে আমার এখানে জাইলেম ফ্লোয়েম এগুলো রয়েছে। তো এটাকে আমরা নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল বলতে পারি, নালিকা বান্ডিল। এবার এই মানে যে প্যারেনকাইমা কোষগুলো, এই প্যারেনকাইমা কোষগুলোর ভেতরে থাকে আমার ক্লোরোফিল। তো এই ক্লোরোফিলটা একটা রঞ্জক বস্তু, এর আবার একটা নির্দিষ্ট সংকেত রয়েছে। আবার ক্লোরোফিল বিভিন্ন রকমের হয়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, সি এই ধরনের হয়। তো আমরা এখানে যদি ক্লোরোফিল এ ধরে নিই তাহলে এই ক্লোরোফিল এ যে মলিকিউলটা রয়েছে বা রঞ্জক বস্তুটা রয়েছে তার একটা রাসায়নিক সংকেত রয়েছে, সেটি আমরা একটু দেখে নেব। C55H72
O5N4Mg, এটি হলো ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত। তো এই ক্লোরোফিল নামক রঞ্জক বস্তুটা প্যারেনকাইমা কোষের মধ্যে, আমরা জানি কোষের মধ্যে অনেক কোষীয় অঙ্গাণু থাকে, তো এই প্যারেনকাইমা কোষের মধ্যে একটা বিশেষ ধরনের কোষীয় অঙ্গাণু আমরা দেখতে পারবো। এই কোষের ভেতরে একটা বিশেষ ধরনের কোষীয় অঙ্গাণু আমরা দেখব, সেটি দেখতে কীরকম আমরা একটু দেখে নিই। সেটিকে আমরা বলে থাকি ক্লোরোপ্লাস্টিড। আমরা জানি প্লাস্টিড বলে একটা কোষীয় অঙ্গাণু উদ্ভিদদের মধ্যে থাকে। প্লাস্টিডকে আমরা অনেক ভাগে ভাগ করেছি। আমরা জানি যে প্লাস্টিড বলে একটি বিশেষ কোষীয় অঙ্গাণু উদ্ভিদদের পাতায় থাকে। তো এই প্লাস্টিডকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্টিড, একটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্টিড। খুব গোড়ার পড়া এই পড়াগুলো, ক্লোরোপ্লাস্টিড। সালোক সংশ্লেষ পড়তে গিয়ে আমাদের এদের সম্পর্কে জ্ঞান থাকা খুব দরকার। আরেকটাকে আমরা বলছি ক্রোমোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড। আর আরেকটি হচ্ছে সর্বোপরি আমাদের লিউকোপ্লাস্টিড। এটা হচ্ছে আমাদের লিউকোপ্লাস্টিড। তো এই 3 ধরনের প্লাস্টিড কিন্তু আমাদের পাতার কোষের মধ্যে থাকে। তো মেইনলি আমরা এখানে ক্লোরোপ্লাস্টিডকে নিয়ে আলোচনা করব। তো ক্লোরোপ্লাস্টিড দেখতে কীরকম সেটি আমরা একটু দেখে নেব, যে ক্লোরোপ্লাস্টিড দেখতে কীরকম হচ্ছে। ক্লোরোপ্লাস্টিড এইরকম দেখতে, মাইটোকন্ড্রিয়ার মতনই একটা দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু, একটা দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। এইরকম দেখতে, দুটো পর্দা দ্বারা আবৃত থাকে। কেমন, এটা একটা 3 ডাইমেনশনাল ইমেজ করার চেষ্টা করলাম আমরা। এখানেও দ্বিপর্দা থাকবে। ওকে, তো এইটা হয়ে গেল আমাদের ক্লোরোপ্লাস্টিডের স্ট্রাকচার। বাইরে থেকে দেখতে এরকম সিঙ্গারার মতো দেখতে মনে হয়। এবার এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কিছু, এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই পুরো ফাঁকা জায়গাটাকে আমরা বলবো স্ট্রোমা। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো স্ট্রোমা বা ধাত্র, স্ট্রোমা বা ধাত্র বলা যায়। আর এই ফাঁকা জায়গার মধ্যে কিছু বিশেষ ধরনের স্ট্রাকচার থাকে, এরকম গোল গোল, ঠিক ক্যারামের গুটির মতো দেখতে কিছু স্ট্রাকচার থাকে এরকম, যেগুলো থাক থাক করে সাজানো থাকে, স্ট্যাক লাইক স্ট্রাকচার। এইভাবে পরপর ধরো কতগুলো কয়েন, 5 টাকার কয়েন তুমি সাজিয়ে রেখেছো এবং একটা স্তম্ভের মতো আকার ধারণ করেছে, এরকমভাবে সাজানো থাকে। তো এই যে প্রত্যেকটা কয়েন, এই প্রত্যেকটা কয়েনকে আমরা বলি থাইলাকয়েড। প্রত্যেকটা কয়েন হচ্ছে এখানে থাইলাকয়েড। তো প্রত্যেকটা থাইলাকয়েড দিয়ে এইরকমভাবে প্রচুর স্ট্যাক তৈরি হয়ে আছে স্ট্রোমার ভেতরে, পরপর প্রচুর স্ট্যাক তৈরি হয়ে আছে। কেমন, এই যে প্রত্যেকটা কয়েন আমি এখানে অঙ্কন করলাম, ক্যারামের গুটিগুলোকে পরপর সাজালে যেরকম হয়, কলা গাছ বলে এক ধরনের খেলা ক্যারাম বোর্ডে আমরা খেলে থাকি। তো ধরো সেই রকমভাবে কলা গাছের মতো সাজিয়ে রাখা হয়েছে। তো প্রত্যেকটা ক্যারামের গুটিকে আমরা বলছি থাইলাকয়েড, থাইলাকয়েড। এবং এই থাইলাকয়েডগুলো যখন এইরকম এক একটা পিলারের মতো স্ট্রাকচার তৈরি করেছে, সেগুলোকে তখন আমরা বলছি গ্রানা। সেগুলোকে আমরা তখন কী বলছি, গ্রানা বা গ্রানাম। এবং প্রত্যেকটা গ্রানার সঙ্গে একটা বিশেষ কানেকশন রয়েছে, প্রত্যেকটা গ্রানার সঙ্গে এক বিশেষ ধরনের কানেকশন আমরা পাবো। এইরকমভাবে গ্রানাল ল্যামেলি দ্বারা এরা পরস্পরের মধ্যে একটা কানেকশন ইন্টারলিঙ্ক করে থাকে। ওকে, তো এই থাইলাকয়েডগুলো, এই যে থাইলাকয়েড, প্রত্যেকে কিন্তু থাইলাকয়েড আছে, এই টোটালটাকে তখন আমরা একসাথে বলছি গ্রানা। এই টোটালটাকে আমরা কি বলছি, গ্রানাম। আর অনেকগুলোকে একসাথে গ্রানা, সিঙ্গুলার একটা গ্রানাম, অনেকগুলো গ্রানাম আছে, তাই এদেরকে আমরা বলবো তখন গ্রানা। তো এই থাইলাকয়েড দিয়ে গ্রানামগুলো গঠিত হয়, যে গ্রানামগুলো কোথায় রয়েছে, ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমার ভেতরে রয়েছে। আর এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিডের পর্দা, ক্লোরোপ্লাস্টিডের পর্দা। দুটো পর্দা রয়েছে, একটা বহিঃপর্দা, একটা অন্তঃপর্দা। তো এটাকে আমরা চিহ্নিত করে দিই, বহিঃপর্দা, আর এটা হচ্ছে আমাদের অন্তঃপর্দা। এবারে প্রশ্ন হচ্ছে, এই ক্লোরোফিলটা একটু আগে যেটা পড়লাম আমরা, এই যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলটা এই ক্লোরোপ্লাস্টিডের ভেতর কোথায় থাকে? এই ক্লোরোফিলটা থাকে এই যে থাইলাকয়েড দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটা কয়েন আর প্রত্যেকটা ক্যারামের গুটি, এই থাইলাকয়েডের মেমব্রেনের ভেতরে কিন্তু থাকে
ক্লোরোফিল। এই থাইলাকয়েডের মেমব্রেনের ভেতরে কি থাকে? ক্লোরোফিল। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি বুঝতে গেলে পরে আমাদের কিন্তু এই ক্লোরোপ্লাস্টিডের যে গঠন সেটি বোঝা অত্যন্ত জরুরি। তো এই ক্লোরোপ্লাস্টিডের ভেতরে আমাদের স্ট্রোমা কোনটা, কোনটা থাইলাকয়েড, কোনটা গ্রানা বা গ্রানাম, সেটা কিন্তু আমাদের জানা ভীষণ দরকারি। কারণ আমরা পড়েছি যে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করেছিলেন। বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে আলোক দশা, আমরা ছোটোবেলায় পড়েছি আলোক দশা, আরেকটি হচ্ছে আমরা জানি অন্ধকার দশা। কিন্তু এখন আর আমাদের সেই আলোক আর অন্ধকার দশা শুধু পড়লে হবে না, এটিকে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব যে কেন এটাকে আলোক দশা বলে, কেন এটাকে অন্ধকার দশা বলে। আমাদের ছোটোবেলায় একটা কনসেপ্ট থাকতো যে আলোর উপস্থিতিতে হয়, অর্থাৎ দিনের বেলা হয়তো হয়, তাই জন্য একে আলোক দশা, আর অন্ধকার দশা মানে তাহলে আলোর অনুপস্থিতি হয় বা রাতে হয়, এই একটা কনসেপ্ট ছিল আমাদের যে রাতে হলে সেটাকে অন্ধকার দশা বলবো। আসলে কিন্তু সেটা নয়, আলোক দশা এবং অন্ধকার দশা দুটোই দিনের আলোর উপস্থিতিতে ঘটবে, কিন্তু আলোক দশার যে বিক্রিয়াগুলো সেটা আলোর জন্য ঘটবে, আর অন্ধকার দশার বিক্রিয়াগুলোতে আলোর কোনো প্রয়োজন ঘটবে না। সেক্ষেত্রে আলোর পরিবর্তে বিভিন্ন রকমের উৎসেচক আমরা পাবো, সেই উৎসেচকগুলো অন্ধকার দশা সংগঠিত করবে। তো আলোক দশা, অন্ধকার দশা এগুলো ডিটেলসে আমরা পরে পড়ব। এগুলো পড়ার আগে আমরা তো এই স্ট্রাকচারটা দেখে নিলাম, ক্লোরোপ্লাস্টিড কোথায় থাকে। এর পড়াটা শুরু করার আগে আমরা একটা বেসিক যে ধারণাটা ক্লাস 10-এ নিয়েছিলাম সেইটাকে একটু মেমোরাইজ করে নিই। যে আমরা সালোক সংশ্লেষের একটা রাসায়নিক সমীকরণ করেছিলাম, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটতে গেলে আমার কি লাগবে আর ঘটার পর আমার কি তৈরি হবে, কেনই বা এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সবুজ উদ্ভিদ করতে যায়। কারণ আমরা পড়েছি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে একটা উপচিতিমূলক বিক্রিয়া, যেখানে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এবার কথা হচ্ছে এই প্রক্রিয়ার ফলে কি এমন জিনিস হয় যে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা উদ্ভিদ করে নিজের খাবার নিজে তৈরি করার জন্য, এবং যে খাবারটা তৈরি করে সেটাকে আমরা বলি শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেটস। এবার এই খাবার যখন শরীরের মধ্যে তৈরি হয় অটোমেটিক্যালি তাহলে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, সেই জন্য এটাকে আমরা উপচিতি বিপাক বলি। তো এই খাবার তৈরি করতে গিয়ে খাবারটা যেটা তৈরি হচ্ছে সেটা পাতার মধ্যে হচ্ছে, যার জন্য পাতাকে আমরা গাছের রান্নাঘরও বলেছিলাম ছোটোবেলায়। তো এই খাবার তৈরি করতে গিয়ে গাছকে কি কি সংগ্রহ করতে হয়, এবং সেই সংগৃহীত বস্তুগুলোকে আমরা বলেছিলাম কাঁচামাল। সেই কাঁচামালগুলোকে একত্রিত করে আমরা বিক্রিয়াটা করেছিলাম, এবং বিক্রিয়ার পর আমরা দেখেছিলাম যে শর্করা জাতীয় খাবার তৈরি হয়, সেই সঙ্গে উপজাত পদার্থ হিসেবে আমাদের অক্সিজেন তৈরি হয়, যে অক্সিজেন জীবকুলের সমস্ত জীবকুলের বেঁচে থাকার জন্য অত্যন্ত অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক যে রাসায়নিক সমীকরণটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম সেটা কী ছিল। আমাদের প্রথমে যেটা দরকার ছিল সেটা হচ্ছে বায়ু বা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডের আমাদের প্রয়োজন ছিল, আর গাছের মূল দ্বারা শোষিত জলের প্রয়োজন ছিল আমাদের। এবং এই জল, কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমরা পাতার ক্লোরোফিলের মধ্যে বা ক্লোরোফিলে পাঠিয়ে দিয়ে তার সঙ্গে সঙ্গে আমরা কী নিয়েছিলাম? সূর্যের আলো। তো এটাকে ধরো সূর্য, এটা আমরা বুঝিয়ে দিই, সূর্যের আলো। তার ফলে আমার তৈরি হয়েছিল শর্করা জাতীয় খাদ্যবস্তু, যার একটা সংকেত ছিল যেটার নাম ছিল C6H12O6, প্লাস আমার অক্সিজেন তৈরি হয়েছিল, আর সামান্য পরিমাণে জল তৈরি হয়েছিল, তাই তো, যেই জল বাষ্পের আকারে বেরিয়ে গেছিলো। তো এই যে রাসায়নিক সংকেত, এই রাসায়নিক সংকেত কিন্তু আমাদের মনে রাখতে হবে সালোক সংশ্লেষ বোঝার জন্য, পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে। তো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যে আলোক দশা, আজকে মূলত আমরা সেই আলোক দশা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, আমরা বেসিক কনসেপ্টটা নিলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোথায় ঘটে, তার জন্য কি দরকার, কি দরকার, এবং তার যে রাসায়নিক সমীকরণ যেটাকে আমরা এখানে ব্যালেন্স করিনি, কয় অণু কার্বন ডাইঅক্সাইড লাগবে, কয় অণু জল লাগবে, তার ফলে কয় অণু গ্লুকোজ, কয় অণু অক্সিজেন, কয় অণু জল তৈরি হবে, এই হিসাবগুলো আমরা আস্তে আস্তে করব পুরো প্রক্রিয়াটা করার মাধ্যমে। আমরা মুখস্থ করেও ছোটোবেলায় করেছিলাম, কিন্তু এখন আমরা বুঝে নিয়ে এটাকে করব। তো আলোক দশা শুরু করার আগে আমরা জানি যে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এটা আলোক দশা করেছিলেন। কে? বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই ভাগটা করেছিলেন। ব্ল্যাকম্যানের নামটা মনে রাখবা তোমরা। বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই ভাগটা করেছিলেন, আলোক দশা এবং অন্ধকার দশা দুটোকে ভাগ করেছিলেন। তার পরবর্তীতে আলোক দশার মধ্যে আরও কি ঘটনাবলীগুলো ঘটে সেগুলো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে ধাপে ধাপে আলোচনা করেছিলেন। তো তাদের মধ্যে দুজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী রবিন হিল, তোমরা রবিন হিলের নাম শুনেছ, এবং বিজ্ঞানী বেন্ডাল।
তো বেন্ডাল এবং হিলের বিক্রিয়া বলে একটা বিক্রিয়া রয়েছে, যেখানে আলোক দশার মধ্যে ঘটে যাওয়া কিছু প্রাথমিক ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং সেই ঘটে যাওয়া প্রাথমিক যে ঘটনাগুলো, সেটার প্রথম যে ঘটনাটা ছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড, জল আমরা দেখলাম ক্লোরোফিলের মধ্যে যায়, দিয়ে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। কিন্তু এখানে কি লাগছিল? সূর্যের আলো লাগছিল। এবং সূর্যের আলোটা কিভাবে সাহায্য করলো? আমরা একটা প্রশ্ন করি যে পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কী? তার উত্তর হচ্ছে সূর্যের আলো। তো এই ফটোসিনথেসিস দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে বুঝবো যে সূর্যের আলোটাকে কাজে লাগিয়েই এই সালোকসংশ্লেষ হয়। এই সালোকসংশ্লেষ হলে পরেই শর্করা জাতীয় খাবার তৈরি হয়। এই শর্করা জাতীয় খাবারই বিভিন্ন সবুজী উদ্ভিদরা সবুজী উদ্ভিদ কেন বলছি, বিভিন্ন তৃণভোজী উদ্ভিদরা গ্রহণ করে এবং তাদেরকে কিছু মাংসাশী প্রাণীরা গ্রহণ করার মাধ্যমে নিজেদের পুষ্টি আহরণ করে থাকে। এবং বিভিন্ন উদ্ভিদ নিজের খাদ্য যেমন নিজে তৈরি করছে, বিভিন্ন প্রাণীরা তাদেরকে সরাসরি ভক্ষণ করে গ্রহণ করছে পুষ্টি, যেখানে সূর্যের আলোটা কাজে লাগছিল। আবার কিছু প্রাণী রয়েছে যারা বিভিন্ন প্রাণীকে আহরণ করার মাধ্যমে এই সূর্যের আলোকেই কিন্তু আলটিমেটলি কাজে লাগাচ্ছে, যার জন্য সূর্য হচ্ছে আমাদের পৃথিবীতে সমস্ত শক্তির উৎস। তো যাই হোক, আমরা শুরু করব আলোক দশা। আলোক দশার মধ্যে যে প্রাথমিক অবস্থা, সেটা হচ্ছে এই ক্লোরোফিল কি করে। এটা তো ক্লোরোফিল রঞ্জক বস্তু আমরা পড়লাম, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। ক্লোরোফিল করেটা কি? ক্লোরোফিল যেটা করে সেটা হচ্ছে ক্লোরোফিল সূর্যের আলোটাকে অ্যাবজর্ব করে, সূর্যের আলোটাকে গ্রহণ করে। তো আমরা আগেই দেখলাম যে ক্লোরোফিল এ হয়, ক্লোরোফিল বি হয়। ক্লোরোফিল বি এর ক্ষেত্রে যেটা আমরা দেখবো, এখানে একটু দেখে নিই, C55H70O6N4Mg, এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল বি নামক মলিকিউলের রাসায়নিক গঠন। তো মূলত ক্লোরোফিল এ এবং বি এই দুটোই সালোকসংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও ক্লোরোফিল সি, ডি এগুলো রয়েছে, ক্যারোটিনয়েডস রয়েছে, ফাইকোবিলিনস রয়েছে, জ্যান্থোফিল রয়েছে। এরা কিন্তু সালোকসংশ্লেষ করতে সাহায্য করে। তো এরা কি করে? প্রাথমিকভাবে ক্লোরোফিল যে মলিকিউলগুলো, সেগুলো কি করে? ক্লোরোফিল মলিকিউলগুলো এ, বি, তার পাশে কিছু অ্যান্টেনা মলিকিউল নিয়ে গঠিত হয়। এবং এরা যখন পাতার মধ্যে থাকে, থাইলাকয়েডের মেমব্রেনে, এরা একটা সিস্টেম তৈরি করে থাকে, যেগুলোকে আমরা বলি ফটো সিস্টেম। কি বলি আমরা? ফটো সিস্টেম। তো পাতার মধ্যে থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে, এই যে থাইলাকয়েড, সেই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে এই ফটো সিস্টেমগুলো থাকে। তো এই সিস্টেম তৈরি করার জন্য কি লাগে? এখানে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি ধরো দুটোই আছে, কিন্তু তার পাশ দিয়ে কিছু মানে প্রোটিন রয়েছে, যাদেরকে আমরা বলি লাইট হারভেস্টিং কমপ্লেক্স, LHC, যাদেরকে আমরা ইংরেজিতে কি বলি? লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এরা কি করে? এরা ঠিক অ্যান্টেনার মতো কাজ করে, লাইটটাকে রিসিভ করতে সাহায্য করে, তারপর সেটা ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর মধ্যে পাঠিয়ে দেয়। ধরো এখানে লাইট আসলো, সূর্যের আলো। সূর্যের আলো আমরা জানি যে দৃশ্যমান আলোক রশ্মি থাকে, যেটাকে আমরা ভিপজিওর বা বেনি আসহ কলা বলি, ভিপজিওর। এর মধ্যে থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, সবচেয়ে ভালো সালোকসংশ্লেষ হয় নীল এবং লাল আলোতে। নীল ও লাল আলোতে। প্রশ্ন আসে যে কোন আলোয় সবচেয়ে ভালো সালোকসংশ্লেষ হয়? সেটি হচ্ছে একমাত্র নীল আলো এবং লাল আলো। এই দুটো আলোর মধ্যে কিন্তু আমাদের সালোকসংশ্লেষটা ভালো হয়। তো এই আলোটাকে প্রথমে এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যারা অ্যান্টেনার মতো কাজ করে, তারা রিসিভ করে, তারপর সেটাকে ক্লোরোফিলের যে গঠন, যে মলিকিউল, তার মধ্যে পাঠিয়ে দেয়। তারপর সেই ক্লোরোফিল উত্তেজিত হয়। উত্তেজিত হয়, বিনিময়ে তখন সে কী করে? সেখান থেকে ইলেকট্রন, তার শরীর থেকে ইলেকট্রন, আমরা ইলেকট্রনকে E- দিয়ে ডিনোট করি, সেই ইলেকট্রনটাকে বের করে দেয়। তো এই ইলেকট্রনকে কাজে লাগিয়ে বাদবাকি প্রসেসগুলো চলতে থাকে। তো আলোক দশাকে আমরা কতগুলো ভাগে ভাগ করে নেব আগে, তারপর আলোক দশার বিভিন্ন প্রক্রিয়াগুলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। LHC জিনিসটা বোঝা গেল। এবার এই LHCগুলো দুটো সিস্টেম করে থাকে। একটা আমরা বলবো ফটো সিস্টেম 1, যাকে শর্টে PS1, আর একটাকে বলে PS2। তো PS1 কি করে? 700 ন্যানোমিটারের যে আলোক দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, সেটাকে গ্রহণ করতে পারে। আর PS2 600 থেকে 680 ন্যানোমিটারের
তরঙ্গদৈর্ঘ্যে, ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক বর্ণকে শোষণ করতে পারে। তো এটা আমাদের মাথায় থাক, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার আলোক দশাকে কতগুলো ভাগে আমরা ভাগ করে নিই। সর্বপ্রথমে যেটা ঘটে সেটা হচ্ছে 1 নম্বর ক্লোরোফিলের উত্তেজিতকরণ। এটা আমরা ছোটোবেলায়ও পড়েছি। ক্লোরোফিলের সক্রিয়করণ বা উত্তেজিতকরণ। ক্লোরোফিল যেই সক্রিয়করণ হয় তারপর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে জলের আলোক বিশ্লেষণ হয়, অর্থাৎ জল সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে যায়। জলের আলোক বিশ্লেষণ, যেটাকে আমরা ফটোলাইসিস অফ ওয়াটারও বলে থাকি, আলোক বিশ্লেষণ বলে থাকি আমরা। জলের আলোক বিশ্লেষণ হয়। আর একটা যেটা হয় সেটা হচ্ছে ফটোফসফরিভবন। ফটোফসফরিভবন, ওকে। তো এই ফটোফসফরিভবন, এই যে 3টে স্টেপ, এই 3টে স্টেপের মাধ্যমে কিন্তু আমাদের আলোক দশাটা সম্পন্ন হয়। এই 3টে স্টেপের মাধ্যমেই আমাদের এই আলোক দশা সম্পন্ন হয়ে থাকে। তো ক্লোরোফিলের উত্তেজিতকরণ আমরা একটু আগেই দেখলাম যে লাইটটা পড়ে, এলএসসি সেটাকে রিসিভ করে, তারপর সেটা ক্লোরোফিল মলিকিউলের মধ্যে পাঠিয়ে দেয়, দিয়ে সেটা চলে যায়। তারপরে জলের আলোক বিশ্লেষণ আমরা দেখব, ফটোফসফরিভবন দেখব বা ফসফোরাইলেশন বলে। এছাড়াও যেটা আরেকটা ঘটনা ঘটে এই ফটোফসফরিভবনের সময়ই ঘটে, সেটা হচ্ছে এনএডিপি এর বিজারণ। এনএডিপি এর বিজারণ, এটা একটা বিশেষ ধরনের কোএনজাইম। এনএডিপির ফুল ফর্ম তোমরা হয়তো জানো, আমি এখানে লিখে দিচ্ছি। এনএডিপি, এন থেকে নিকোটিনামাইড, অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ডাইনিউক্লিওটাইড ফসফেট। তো এটা হচ্ছে এনএডিপির পুরো নাম। এই এনএডিপির থেকে এনএডিপিটা আমার বিজারিত হয়ে থেকে যাবে, আর ফটোফসফরিভবনের সময় আমার তৈরি হবে এটিপি। এই প্রসেসগুলোর মাধ্যমেই কিন্তু আমার আলোক বিশ্লেষণটা সম্পন্ন হবে। তো এবার আমরা এই যে স্টেপগুলো, আলোক দশার যে বিভিন্ন ধাপগুলো, সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এটার জন্য আমাদের এটা ইরেজ করে দিতে হবে। তো আমরা এই ছবিটাকে পাশে রাখি, কারণ এই ছবিটা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা মুছে দিই। আমরা জানি যে ঘটনাটা কোথায় ঘটছে। আমরা যেটা প্রথমে একটু পড়ে নেওয়া দরকার, যে আলোক দশাটা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টিডের গ্রানার মধ্যে। এই যে আলোক দশা আমরা লিখেছিলাম, এই আলোক দশা কিন্তু সংঘটিত হয় কোথায়? ক্লোরোপ্লাস্টিডের গ্রানার মধ্যে। আলোক দশা কোথায় সংঘটিত হয়? গ্রানাতে। অন্যদিকে অন্ধকার দশা আমরা মনে রাখবো সংঘটিত হয় কিন্তু স্ট্রোমাতে। তাহলে স্ট্রোমার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে, যেটা আমরা লিখলাম একটু আগে। তো সর্বপ্রথমে এই ঘটনাটা ঘটার সময় আমরা এই থাইলাকয়েডের মেমব্রেনটাকে আগে তৈরি করে নেব, বা এই মেমব্রেনের মধ্যে কি সিস্টেমে এই জিনিসটা চলতে থাকে সেটা আমরা দেখব। ক্লোরোফিলের উত্তেজিতকরণ আমরা দেখব, আমরা জলের আলোক বিশ্লেষণ দেখব, আমরা ফটোফসফরিভবন দেখব, এনএডিপির বিচারণ দেখব। এবং এটা একটা মাত্র চিত্রের মাধ্যমে দেখব, যেটাকে আমরা বলবো জেড স্কিম, যেটাকে আমরা কি বলে থাকবো? জেড স্কিম। তো সালোক সংশ্লেষের জেড স্কিম একটা পার্ট, যেটা বেন্ডাল এবং হিল আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী বেন্ডাল এবং হিল, বেন্ডাল অ্যান্ড হিল এটা আবিষ্কার করেছিলেন। এটার জন্য উনি কি করেছিলেন? উনি দুটো ফটো সিস্টেম নিয়েছিলেন। একটাকে আমরা বলছি ফটো সিস্টেম 2, একটু নিচে করে করি, ফটো সিস্টেম 2, আর একটা হচ্ছে ফটো সিস্টেম 1। এটা হচ্ছে PS2 আর এটা হচ্ছে PS1। তো প্রত্যেকটা ফটো সিস্টেমের উপর দিয়ে আমরা জানি যে লাইট হারভেস্টিং কমপ্লেক্সগুলো আছে।
এইরকমভাবে এলএইচসিগুলো একে ঘিরে রয়েছে সাহায্য করার জন্য। আমরা একটু আগে জেনেছিলাম যে ফটো সিস্টেম 2 কত ন্যানোমিটারের আলো সহ্য করতে পারে বা রিসিভ করতে পারে, সেটা হচ্ছে 680 ন্যানোমিটার, তাই তো। আর অন্যদিকে ফটো সিস্টেম 1 করতে পারে 700 ন্যানোমিটার। আমরা এখানে এইভাবে লিখে নেব। এবার ফটো সিস্টেম 2 এ যখন আলো পড়লো, সূর্যের আলো পড়লো, এটা উত্তেজিত হবে। উত্তেজিত হয়ে এর ভেতর থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে। এর ভেতর থেকে কি বেরিয়ে যাবে? ইলেকট্রন এইভাবে করে বেরিয়ে যাবে। ইলেকট্রনকে আমরা এইভাবে লিখি। যেই ইলেকট্রন বেরিয়ে যাবে, এই ফটো সিস্টেম 2 এর আবার একটা বিশেষ ধরনের ক্ষমতা রয়েছে, কি না এই ফটো সিস্টেম 2 এর মধ্যে জলের বিশ্লেষণ করতে পারে। আলোর উপস্থিতিতে এই জলের বিশ্লেষণ, যেই ইলেকট্রন বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে জল, এর মধ্যে থাকা জল ভেঙে দেয় বা ভেঙে যায়। তো অ্যারোচিহ্নটা আমরা এদিকে দেখব। আমরা জানি জল ভেঙে গেলে পরে কী তৈরি হবে? H প্লাস প্লাস OH মাইনাস, তাই তো। তো এখানে যদি আমরা 4 অণু জল নিই, তাহলে সেই হিসাবে আমরা দেখব 4H প্লাস আর 4OH মাইনাস। এবার এই 4OH মাইনাসকে আমরা যদি আলাদাভাবে লিখি, দেখব যে 4OH মাইনাস হাইড্রক্সিল আয়ন, সেটা কিছুক্ষণ পর তৈরি করবে 4OH হাইড্রক্সিল মূলক দিয়ে। তাহলে এর মধ্যে থেকে যখন মাইনাসটা বেরিয়ে যাবে, মানে আয়নটা বেরিয়ে যাবে, তখন এখান থেকে 4টা ইলেকট্রন আমার তৈরি হবে। যেই OH পরবর্তীতে তৈরি করবে আমার 2H2O2 হাইড্রোজেন পারক্সাইড। যে হাইড্রোজেন পারক্সাইড পারঅক্সিডেজ উৎসেচকের উপস্থিতিতে H2O প্লাস অক্সিজেন তৈরি করবে। কেমন? তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলবো ফটোলিসিস অফ ওয়াটার। এইখানে এইভাবে জল তৈরি হয়ে গেল। এবারে আমাদের এই বিক্রিয়ার দিকে নজর দাও, রাসায়নিক সমীকরণের দিকে দেখো। কার্বন ডাইঅক্সাইড এবং জল, ক্লোরোফিলের মধ্যে সূর্যালোকের উপস্থিতিতে আমার তৈরি হলো শর্করা, অক্সিজেন আর জল। এই যে অক্সিজেন, এই অক্সিজেন হচ্ছে এই অক্সিজেনটা, যেটা এইখান থেকে জল বিশ্লেষণের ফলে তৈরি হলো। অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে জল অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেনের উৎস বা সোর্স কি? আমরা ভাবতেও পারি জল থেকে, জলের মধ্যে অক্সিজেন আছে, আবার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে, তাহলে কোথা থেকে এই অক্সিজেনটা বেরোলো? তো এর উত্তর হচ্ছে জল। এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। এই জল বিশ্লিষ্ট হয়ে যে অক্সিজেনটা তৈরি হয়, সেইটাই কিন্তু পরে উপজাত অক্সিজেন হিসাবে গাছ পত্ররন্ধ্রের মাধ্যমে বের করে থাকে, যেটাকে আমরা গ্রহণ করে থাকি। তাহলে এখানে আমরা অনেকগুলো জিনিস বললাম। একটা হচ্ছে ক্লোরোফিলের উত্তেজিতকরণ, ওকে, জলের বিশ্লেষণ বা ফটোলাইসিস অফ ওয়াটার, তার ফলে যে অক্সিজেন তৈরি হলো, সেই অক্সিজেনের সোর্স হচ্ছে এই জল, এটা আমরা জানতে পারলাম। অ্যাজ ওয়েল অ্যাজ এবার আমরা যেটা দেখব যে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন কি হচ্ছে এরপর ধাপে ধাপে বিভিন্ন বাহক বা ক্যারিয়ারের মাধ্যমে প্রবাহিত হবে। তো সর্বপ্রথমে এখানে আমি করেছি প্রাইমারি অ্যাকসেপ্টারের মাধ্যমে এটা প্রবাহিত হবে। তারপর প্লাস্টোকুইনন বা পিকিউ দিয়ে প্রকাশ করা হয় প্লাস্টোকুইননকে। আমি পরে দিয়ে দেবো যে ফুল ফর্মগুলো কি। তারপর প্লাস্টোকুইনন এ, প্লাস্টোকুইনন বি, এদের মাধ্যমে ইলেকট্রনটা প্রবাহিত হতে থাকে। এবার প্লাস্টোকুইনন বি থেকে সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম F কমপ্লেক্স নামক একটা কমপ্লেক্স রয়েছে, যেগুলোকে ইলেকট্রন ক্যারিয়ার বলা হয়। তোমরা বলবে যে স্যার এগুলো কি? PQ, QA, QB, সাইটোক্রোম B6 F কমপ্লেক্স, তারপরে প্লাস্টোসায়ানিন বা PC, এগুলো কি? এগুলোকে বলা হয় ইলেকট্রন বাহক। এদের মাধ্যমে ইলেকট্রন বাহিত হয়। কোথায় বাহিত হয়? না এই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে বাহিত হয়। তো এই যে ইলেকট্রন ক্যারিয়ার বা ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে ইলেকট্রন বাহিত হচ্ছে, এই সময় কি হচ্ছে? ইলেকট্রন তার শক্তিকে কাজে লাগিয়ে, ইলেকট্রনের এই শক্তিকে কাজে লাগিয়ে এডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে এবং তার ফলে তৈরি হচ্ছে এটিপি। এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, আর ইনঅর্গানিক ফসফেটকে আমরা সংক্ষেপে আইপি দিয়ে লিখি। তো এই যে ইনঅর্গানিক বা অজৈব ফসফেট এডিপির সঙ্গে যুক্ত হচ্ছে, যেটা একটা জৈব বস্তু, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফসফরিভবন এবং তার ফলে যেটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে এটিপি। তোমরা জানো যে এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। তোমরা সচরাচর পড়েছো যে এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়ায়, কিন্তু এখানে দেখো এটিপি কিন্তু তৈরি হচ্ছে কিছুটা কিনা ক্লোরোপ্লাস্টিডের মধ্যেও। এই ক্লোরোপ্লাস্টিড কিন্তু প্রাণীদের দেহে থাকে না, উদ্ভিদদের দেহে তাহলে দুই জায়গায় কিন্তু মাইটোকন্ড্রিয়া তৈরি হয়। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া তৈরি হয় বলছি, এটিপি তৈরি হয় একটা ক্লোরোপ্লাস্টিডের মধ্যে তৈরি হচ্ছে, আর একটা তৈরি হবে মাইটোকন্ড্রিয়ার ভেতরে।
তো যাই হোক, এবার ইলেকট্রন তার শক্তিকে দিল কাকে, এডিপিকে, ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হতে, যেটাকে আমরা ফসফরিক ভবন বলছি, দিয়ে এডিপি তৈরি করলো। এরপর তো ইলেকট্রন তার নিজের শক্তি হারিয়ে গেল। এবার এই শক্তি হারিয়ে যাওয়ার পর ইলেকট্রন কি করবে, তার নিজের ঘরে বা কক্ষপথে ফিরে আসতে চাইবে, অর্থাৎ PS2-তে ফিরে আসতে চাইবে। কিন্তু নর্মালি এই প্লাস্টোসায়ানিন থেকে PS2-তে ফিরে আসতে পারে না, কারণ তার পাশেই রয়েছে এখানে PS1। এখানে কি রয়েছে, PS1। এই PS1-এরও কিন্তু তখনই করেছিলাম আমি, এটা ইরেজ করে দিয়েছি, এই PS1-এরও কিন্তু লাইট হারভেস্টিং কমপ্লেক্স রয়েছে। তো যখন এই ঘটনাটা ঘটছে ঠিক সেই সময়ই আমরা ধাপে ধাপে পড়ছি, ঠিকই মনে হচ্ছে যেন এটার পর এটা হচ্ছে, সেটা নয়, দুটো একসঙ্গেই ঘটতে থাকে। তো এই সময় কিন্তু এইখানেও সূর্যের আলো পড়ছে, যেটা কিনা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের। তার ফলে কি হচ্ছে, এখান থেকেও ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এও উত্তেজিত হচ্ছে, এর ক্লোরোফিলটা দিয়ে ইলেকট্রনটাকে বের করে দিচ্ছে। ওকে, এর ইলেকট্রনটাকে বের করে দিচ্ছে, সরি এখানে প্রাইমারি অ্যাকসেপ্টর দেবো, এও ইলেকট্রনটাকে বের করে দিচ্ছে, এরও এখানে প্রাইমারি অ্যাকসেপ্টর থাকবে। তো প্রাইমারি অ্যাকসেপ্টরগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, যেমন এর ক্ষেত্রে ফেরিডক্সিন বা FD এরকম একটা নাম হবে। তারপরে PS2 এর ক্ষেত্রে যেমন ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড বা FMN এইরকম নাম হয়। কেমন, এইরকম হচ্ছে কতগুলো প্রাইমারি অ্যাকসেপ্টর থাকে। FMN এর ফুল ফর্ম হচ্ছে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, FD এর ফুল ফর্ম হচ্ছে ফেরিডক্সিন। তো এই সময় যখন এই ঘটনাটা ঘটছে তখন PS1-এও সূর্যের আলো পড়ছে, ক্লোরোফিল উত্তেজিত হচ্ছে, তার থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। ফলে এই PS1-এর মধ্যে এখন ইলেকট্রনের একটা স্পেস তৈরি হচ্ছে, ফাঁকা স্থান তৈরি হচ্ছে, একটা ফ্রি স্পেস তৈরি হয়ে গেছে। যেমন বায়ুর উচ্চচাপ নিম্নচাপের ব্যাপার, কোনো এক জায়গায় বায়ু উত্তপ্ত হলে পারে সেখান থেকে সেটা বেরিয়ে উপরে চলে যায় এবং সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, কিন্তু সেই ফাঁকা স্থানে অন্য জায়গা থেকে বায়ু ছুটে আসে। ঠিক তেমনি PS1-এর ক্ষেত্রেও এই জায়গাটা ফ্রি স্পেস হয়ে গেছে, যেহেতু ইলেকট্রনটা বেরিয়ে গেছে। তো এই ফাঁকা স্থানটাকে এবার এই যে প্লাস্টোসায়ানিন থেকে যে ইলেকট্রনটা বেরোলো সে গিয়ে কিন্তু ফিল আপ করে দিবে, যে ইলেকট্রনের মধ্যে কোনো এনার্জি ছিল না, যে ইলেকট্রন সমস্ত এনার্জি এই ফসফোরাইলেশন বা ফসফরিভবন করতে ব্যয় করে দিয়েছে। ওকে, তো তাহলে পরে এই ইলেকট্রন কিন্তু এখানে ফিরে আসলো না, এই যে ব্যাপারটা হলো। তাই ইলেকট্রনটা এখানে চলে কী হবে, এইখান থেকে বেরিয়ে যাবে, তাই তো। PS1-এর ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে গেছে, দিয়ে একে প্রাইমারি অ্যাকসেপ্টর এখানে গ্রহণ করবে, যেটা কিনা ফেরিডক্সিন FD, এইভাবে দিয়ে সেও কিন্তু কিছু ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে প্রবাহিত হবে, যেমন আয়রন সালফার সেন্টার, যেমন প্লাস্টোকুইনন A, প্লাস্টোকুইনন B, এইভাবে প্রবাহিত হবে। দিয়ে ও সাইটোক্রোম B6F কমপ্লেক্সের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তো এই সময় প্লাস্টোকুইনন B থেকে যখন সাইটোক্রোম B6F এ আসবে তখন কিন্তু আবার একবার ফসফরিভবন ঘটবে এবং ATP তৈরি হবে। এইবার একটা ATP তৈরি হবে, আর আরেকবার কি হবে, যখন সাইটোক্রোম B6F থেকে প্লাস্টোসায়ানিনে আসবে তখনও কিন্তু আরেকবার ফসফরিভবন ঘটবে, দিয়ে ADPর সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে আমার তৈরি করবে ATP। এবার এই ইলেকট্রন তার সমস্ত এনার্জি হারিয়ে প্লাস্টোসায়ানিন থেকে এইখানে ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু এইখানে তো ফিল আপ হয়ে গেছে অলরেডি, PS2 থেকে ইলেকট্রনটা এখানে এসে ফিল আপ করে দিয়েছে। তাহলে প্লাস্টোসায়ানিনের ইলেকট্রনটা তার মধ্যে যদি, তো এই যে প্লাস্টোসায়ানিনের এনার্জি, সেই প্লাস্টোসায়ানিনের এনার্জি কি করবে, এরপর আমাদের যে NADP রয়েছে কোষের মধ্যে NADP, তার সঙ্গে এই ইলেকট্রন তার মধ্যে যে এনার্জি আছে সেই এনার্জিটাকে NADPর সঙ্গে আমার জলের বিশ্লেষণের ফলে যে হাইড্রোজেন তৈরি হয়েছিল সেই হাইড্রোজেনকে এবার যুক্ত করে দেবে। সেই হাইড্রোজেনকে যুক্ত করে আমার কি তৈরি করবে, NADPH2, বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। NADPর ফুল ফর্ম হচ্ছে, আমরা একটু আগে NADPর ফুল ফর্ম পড়েছি, তো H2 যখন যুক্ত হবে সেটাকে আমরা বলবো বিজারিত। তাহলে এর ফলে কি দেখতে পাচ্ছি আমরা, যে এর ইলেকট্রনটা এবার এনার্জিলেস হয়ে যাচ্ছে, এরপর ইলেকট্রনটা কী হবে, এনার্জিলেস হয়ে যাবে। তো এই ইলেকট্রনটা এবার কিন্তু ফিরে আসবে কোথায়, PS2-তে, কারণ PS2-তে ইলেকট্রন যেটা ছিল সেটা PS1-এ গেছিলো। PS1-এর ইলেকট্রন তার সমস্ত শক্তি হারনেস করে ব্যবহার করে আবার PS2-তেই ফিরে আসবে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আমরা বলছি জেট স্কিম, আলোক ফসফরিভবনের জেট স্কিম। এটা আবিষ্কার করেছিলেন, এটার নাম আমরা দিচ্ছি কি, জেট স্কিম। এটা কি আবিষ্কার করেছিলেন, এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বেন্ডাল এবং হিল। তো এইখানে যেটা ঘটছে, সে এখানে হচ্ছে প্রথমত
ক্লোরোফিলের উত্তেজিতকরণ হচ্ছে, জলের আলোক বিশ্লেষণ হচ্ছে, তার ফলে অক্সিজেন তৈরি হচ্ছে, আর ইলেকট্রন পরিবহনের মাধ্যমে আমার ফটোফসফোরিবহন ঘটছে, যার ফলে এটিপি তৈরি হচ্ছে এবং পরিশেষে আমার এনএডিপিটা বিজারিত হয়ে এনএডিপিএইচ তৈরি হচ্ছে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমি কি পেলাম? আমি পেলাম এটিপি আর আমি পেলাম NADPH2, যেদেরকে আমরা বলতে পারি অ্যাসিমিলেটরি পাওয়ার। এদেরকে আমরা কি বলতে পারি? অ্যাসিমিলেটরি পাওয়ার। এটা কেন অ্যাসিমিলেটরি পাওয়ার বলছে? কারণ অ্যাসিমিলেশনে সাহায্য করবে। অন্ধকার দশায় এই শক্তিগুলোকে কাজে লাগিয়েই কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে শর্করা তৈরি হবে, এই জন্য এদেরকে কি বলা হয়? অ্যাসিমিলেটরি পাওয়ার। তাহলে এই যে এটিপি আর NADPH2, এটিপি আমরা জানি এনার্জি কারেন্সি, NADPH2 এক ধরনের এনার্জি কারেন্সি হিসেবে ব্যবহৃত হবে, যেটা অন্ধকার দশায় আমার গ্লুকোজ তৈরি করতে সাহায্য করবে। তো এইখানে যে ফসফরিভবনটা হলো, এই ফসফরিভবনটাকে, যেটা জেট স্কিম আমরা দেখতে পাচ্ছি, এটাকে আবার নাম দেয় অনাবর্তকার ফসফরিভবন। এটার আবার একটা নাম হয়ে যায়, সেটাকে বলে অনাবর্তাকার ফসফরিভবন। তো অনাবর্তকার ফসফরিভবনে আমরা দেখতে পাচ্ছি PS2 এবং PS1 দুটোই কাজে লাগছে, আর PS2তেই একমাত্র জলের বিশ্লেষণ হচ্ছে, PS1-এ কিন্তু জলের বিশ্লেষণ হয় না। তাহলে আলোক দশা, সালোক সংশ্লেষের আলোক দশা কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা সালোক সংশ্লেষের অন্ধকার দশা তথা কেলভিন চক্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটিতে তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, যাতে ভিডিওটি আরও সবার কাছে সঠিকভাবে পৌঁছে যায়। থ্যাংক ইউ।